আজকে যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা হচ্ছে সার্কিট থিওরির বেসিকের উপর। সার্কিট থিওরির বেসিকের উপর কেন ক্লাসটা? কারণ যে এটা তো কম্পিটিটিভ এক্সামের ক্লাস, তো যত কম্পিটিটিভ এক্সামের হয় সেখানে কিন্তু সার্কিট থিওরি, নেটওয়ার্ক, বেসিক ইলেকট্রিক্যাল এর উপর কিন্তু অনেক কোয়েশ্চেন্স থাকে। তাই একদম বেসিক থেকে শুরু করতে গেলে এই বেসিক সার্কিট থিওরির বেসিক বা নেটওয়ার্কের বেসিক বা ইলেকট্রিক্যালের বেসিকটা জানতে হবে। তো এখানে কেসিএল, কেভিএল, এই ক্লাসে কেসিএল, কেভিএল, পাওয়ারের কনসেপ্ট, এনার্জির কনসেপ্ট, ভোল্টেজ, কারেন্ট, স্টার ডেল্টা কনভার্সন, হ্যাঁ, এই কারেন্ট ডিভাইডেশন রুল, এইগুলো এখানে এই ক্লাসে ডিসকাস করা হবে। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল কি, তার স্টেটমেন্টটা কি? তার স্টেটমেন্ট হচ্ছে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্ট এন্টারিং অ্যান্ড এক্সিটিং আ নোড মাস্ট বি ইকুয়াল টু জিরো। পার্টিকুলার কোনো একটা নোডের রেসপেক্টে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট ইকুয়াল হয় পার্টিকুলার একটা নোডের রেসপেক্টে। যদি এইখানে একটা নোড এখানে আমি দেখানো হয়, তাহলে সেখানে অনেকগুলো কারেন্ট যদি দেখানো হয়, এই নোডের রেসপেক্টে এতগুলো কারেন্ট রয়েছে, I1, I2, I3, I4, I5, I6, I7, I8, I9, নখানা কারেন্ট কিন্তু এখানে রয়েছে। এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, কিরচফস কারেন্ট লর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে সাম অফ ইনকামিং কারেন্ট is equal to sum of outgoing current। এখানে ইনকামিং কারেন্ট কোনগুলো রয়েছে? এখানে ইনকামিং কারেন্ট রয়েছে I1, I2, I4, I7, I9। আর আউটগোয়িং কারেন্ট কোনগুলো রয়েছে? I3, I5, I6, I8, I8, 1 2 3 4 5, I3, I5, I6, I8। তাহলে এইগুলো হচ্ছে ইনকামিং কারেন্ট, এগুলো হচ্ছে আউটগোয়িং কারেন্ট। সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু সাম অফ আউটগোয়িং কারেন্ট ফর আ পার্টিকুলার নোড। এটাই হচ্ছে কেসিএল। তো এইটা বলার পরে এখন আমাকে এই কনসেপ্টটা দিতে হবে যে নোড কাকে বলে, মেশ কাকে বলে, লুপ কাকে বলে। তো সেখানে আসছি যে সাপোজ আমি একটা সার্কিট ড্র করছি, সেখান থেকে সব বলতে পারবো। R2, R3, R4, V1, V2, A, B, C, D, E, F, G, H, এই পয়েন্টগুলো রয়েছে। এখানে F, G, H গ্রাউন্ড, এই তিনটাকে ধরা হচ্ছে না। নোড কাকে বলে? নোড হচ্ছে জাংশন পয়েন্টগুলোকে নোড বলে। নোড হচ্ছে জাংশন পয়েন্টগুলোকে নোড বলে, জাংশন। এখানে তিনখানা জাংশন রয়েছে, সি, ডি আর ই। কেননা সি থেকে কারেন্ট এদিকে গেছে, এখান থেকে ভাগ হয়েছে, এদিকে গেছে, এদিকে গেছে, এখান থেকে এদিকে গেছে, এদিকে গেছে, এখান থেকে ভাগ হয়েছে, এদিকে গেছে। তাহলে এই তিনখানা হচ্ছে জাংশন। তার মানে নোড হচ্ছে এখানে সি, ডি, ই। এ আর বি জাস্ট এই দুটো বেন্ড হয়েছে, এখানে এইটা কিন্তু এ আর বিকে কিন্তু এখানে নোড হিসাবে ধরা হবে না। এরপর কি আসছে? এরপর আসছে মেশ। মেশের কনসেপ্ট বলতে গেলে একটা বাড়িতে, বড় বাড়িটাকে বলা হয় লুপ, আর তার মধ্যে যে ছোট ছোট বাড়িগুলো, ঘরগুলো থাকে, সেগুলোকে বলা হয় মেশ। এখানে মেশ কিন্তু তিনখানা রয়েছে। তিনখানা মেশ। কোন তিনখানা মেশ? এই একটা মেশ, এই একটা মেশ,
এই একটা মেশ, এটা মেশ 1, মেশ 2, মেশ 3, এখানে কিন্তু তিনখানা মেশ রয়েছে। তাহলে মেশ 1 কি, CDGF, মেশ 2 কি, DEHG, মেশ 3 কি, ABC, আর লুপ কি কোনটা হচ্ছে এখানে, এখানে লুপ হচ্ছে ABHF, মানে এই পুরোটা জুড়ে যদি আমি ABEHGFC, ABEHGFC, এই পুরোটা হচ্ছে এখানে লুপ। তাহলে লুপ আর মেশের কনসেপ্ট বোঝা গেল যে পুরো বড়টা যেটা সেটাকে লুপ বলি, ছোট ছোট ঘরগুলোকে মেশ বলি, জাংশন পয়েন্টগুলোকে আমরা নোড বলি। এবার ফিরে যাচ্ছি কেভিএল। কেভিএল এর স্টেটমেন্টটা কি, কেভিএল এ ফর এ পার্টিকুলার ক্লোজড লুপ সাম অফ ইএমএফ প্লাস সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু 0। এই কেভিএলটা কমনলি নোন অ্যাজ দ্য কনজারভেশন, এটা কি মেনটেন করে চলে, এটা কনজারভেশন অফ এনার্জি মেনটেন করে চলে। এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে সাম অফ ভোল্টেজ ড্রপ সাম অফ ইএমএফ ইকুয়ালস টু 0। যদি ধরে নেওয়া যায় এই একটা সার্কিটকে যদি আমি কনসিডার করি, R1, R2, R3, V1, V2, এই দুটো মেশে আমি দুখানা কারেন্টকে নিয়েছি, মেশ 1 আর মেশ 2। এটা হচ্ছে মেশ 1, এটা হচ্ছে মেশ 2। এই দুখানা মেশকে যদি আমি কনসিডার করি, মেশ 1 আর মেশ 2 কে কনসিডার করি, তাহলে মেশ 1 এর কারেন্টকে যদি I1 ধরি, মেশ 2 এর কারেন্টকে যদি I2 ধরি, তাহলে আমরা কেভিএল কি করে দেখাবো। কেভিএল দেখাতে গেলে কি, সাম অফ ভোল্টেজ ড্রপ প্লাস সাম অফ ইএমএফ ইকুয়ালস টু 0। ফার্স্ট করছি ফর মেশ 1। এখানে আমরা সবসময় কারেন্টগুলোকে কি ডিরেকশনে নেব, কারেন্টগুলোকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে নেব। দেখো এখানে I1 কেও ক্লকওয়াইজ ডিরেকশনে নিচ্ছি, I2 কেও ক্লকওয়াইজ ডিরেকশনে নিচ্ছি। ইন জেনারেল আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে করবো, তাতে আমাদের ক্যালকুলেশনের অনেক সুবিধা হবে। এবার আমরা যখন ঘুরবো একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, তখনও কিন্তু আমরা ক্লকওয়াইজ ডিরেকশনেই ঘুরবো। আমরা যদি R1 থেকে ঘুরি, R1 এর পর R3 তে যাবো, তারপরে V1 এ আসবো যদি মেশ 1 এর ক্ষেত্রে, বা যদি V1 থেকে ঘুরি, V1 এর পরে R1 এ যাবো, তারপরে R3 তে আসবো। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এটার মধ্যে দিয়ে যদি মাইনাস থেকে প্লাসে যাই আমি, এটা কি হচ্ছে, I1টা কয়ে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মাইনাস থেকে যদি প্লাসে যাই তাহলে সিম্বল হয় প্লাস, প্লাস থেকে যদি মাইনাসে যাই তাহলে সিম্বল হয় মাইনাস। তাহলে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তাহলে সিম্বল কি, প্লাস V1। R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এরপরে আমরা তার মানে কেন প্লাস হলো, কারণ আমরা মাইনাস থেকে প্লাসে যাচ্ছি। V1 এর কারেন্টটা কি হচ্ছে, এই যে যাচ্ছি যখন আমরা ঘুরছি কি হচ্ছে, কারেন্টটা মাইনাস থেকে প্লাসের মধ্যে যাচ্ছে। মাইনাস থেকে প্লাসে যখন যাচ্ছে তাই সিম্বলটা কি হচ্ছে, সিম্বলটা এখানে কিন্তু প্লাস হচ্ছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে ভোল্টেজ ড্রপ অলওয়েজ 0 in the same direction of in the direction of current. Voltage drop in the direction of
কারেন্ট ইজ অলওয়েজ জিরো। তাহলে কারেন্টের ডিরেকশানে কিন্তু ভোল্টেজ ড্রপ সবসময় কিন্তু জিরো হয়, মানে সরি ইজ অলওয়েজ নেগেটিভ, একটু ভুল হয়ে গেল। ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট ইজ অলওয়েজ নেগেটিভ। তাহলে এখানে কি আসছে, এখানে কোথায় এসছে, এরপরে এখান থেকে আমরা কোথায় এসছি, R1-এ আসছি। তাহলে R1-এর ভোল্টেজ ড্রপ কত হবে, -I1 R1। কেন, কেননা আমি ঘুরছিও ক্লকওয়াইজে আর কারেন্টটাও ক্লকওয়াইজে ঘুরছে। এই রকম সিচুয়েশন হলে ভোল্টেজ ড্রপ কিন্তু নেগেটিভ হবে। যদি আমি ঘুরছি ক্লকওয়াইজে, কারেন্টটা যদি উল্টো দিকে ঘুরতো তাহলে কিন্তু পজিটিভ হতো। আমরা ওই জায়গাতে যাব না, ওই সেটআপে আমরা যাব না, এই কনসিডারেশনে যাব, এই অ্যাজাম্পশনে যাব, তাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছি আর কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তখন R1-এর রেসপেক্টে ভোল্টেজ ড্রপ -I1 R1। এরপর কোথায় আসছি, এরপরে আমরা আসছি R3-তে। R3-তে ভোল্টেজ ড্রপ কত, I1 R3 না, কেননা R3টা একটা কমন রেজিস্ট্যান্স, এখানে I1টা নিচের দিকে নামছে, আবার এইদিকে দেখতে গেলে I2টা এর উপর দিকে উঠছে। R3 রেসপেক্টে I1 কারেন্টটা নিচের দিকে নামছে আর I2 কারেন্টটা কি হচ্ছে, R3 রেসপেক্টে ওপরের দিকে উঠছে। তখন কি হবে, তখন সিম্বলটা মাইনাস হবে, কিন্তু I1 - I3 ইন্টু R3 ইকুয়ালস টু 0। কেন I1 - I2 কেন I1 - I2 হলো, I2 - I1ও তো হতে পারতো, যদিও যেহেতু কারেন্টের ডিরেকশন দুটো অপোজিট, I1 আর I2 ডিরেকশন যেহেতু অপোজিট, তাহলে কি হতে পারতো, তাহলে I1 - I2 হতে পারতো বা I2 - I1 হতে পারতো। এখানে কেন I1 - I2 হচ্ছে, কেননা আমরা মেস 1-এর জন্য ক্যালকুলেশনটা করছি, সেই জন্য I1 - I2 ইন্টু R3 ইকুয়ালস টু 0। যদি আমরা মেস 2-এর জন্য ক্যালকুলেশন করি, মেস 2-এর জন্য ক্যালকুলেশন করলে আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো রেজিস্ট্যান্স থেকে স্টার্ট করতে পারবো। আমি R2 থেকে করতে পারি, V2 থেকে করতে পারি বা R3 থেকে করতে পারি, কিন্তু আমাকে ঘুরতে হবে, রোটেট করতে হবে ক্লকওয়াইজ ডিরেকশনে, যেহেতু কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। তাহলে কি হবে, যদি R2 রেসপেক্টে যদি ভোল্টেজ R2 রেসপেক্টে যদি দেখি, তাহলে R2 রেসপেক্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপ অলওয়েজ নেগেটিভ। তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কী হবে, -I2 R2। তারপরে কোথায় আসছি, তারপরে V2-তে আসছি, V2-র মধ্যে দিয়ে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তাহলে V2-টার সিম্বলটা কী হবে, -V2, প্লাস থেকে মাইনাসে যাচ্ছে। তাহলে R2 হলো, V2 হলো, এবার R3-তে কী হবে, R3-তে গেলে হবে I2 - I1 ইন্টু R3। কেন I2, কেননা এখানে সেই R3টা কমন রেজিস্ট্যান্স, I2 আর I1-এর ডিরেকশন অপোজিট, দুটো জিনিস হতে পারে, ইদার I2 - I1 হতে পারে অর I1 - I2 হতে পারে। এখানে I2 - I1 হচ্ছে, কেননা আমরা মেস 2-এর ঘুরছি, তাই I2 - I1 হচ্ছে। এইটা হচ্ছে KVL-এর ক্যালকুলেশন। এরপর যেটা আসছে, এরপর আসছে কারেন্ট ডিভাইডিং রুল। যে কোনো প্যারালাল নেটওয়ার্কে কারেন্ট কি হয়, কারেন্টটা ভাগ হয়ে যায়। আমি যদি দেখাই, এখানে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, R1 আর R2, এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট রয়েছে। এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট কি হচ্ছে, এখানে গিয়ে দুভাগে ভাগ হচ্ছে, এদিকে একটা আসছে, এদিকের কারেন্টটা যদি I1 ধরি, এদিকের কারেন্টটাকে যদি I2 ধরি, তাহলে আমাকে I1 আর I2 ক্যালকুলেশন করতে হবে। তাহলে I1 কত হবে, এর ফর্মুলা, কারেন্টটা কী হচ্ছে, 10 অ্যাম্পিয়ার গিয়ে I1-এ ঢুকছে, I2-তে ঢুকছে। এখানে আমি ভ্যালু ধরে নিচ্ছি, এটার যদি ধরি 10 ওহম, এটার যদি ধরি 5 ওহম, তাহলে আমি তো বলতে পারবো না যে 10 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে বা 5 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে। এমন না যে 10 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানের মধ্যে দিয়ে 5 যাবে, এর মধ্যে দিয়ে 5 যাবে, বা এর মধ্যে দিয়ে 7 যাবে, এর মধ্যে দিয়ে 3 যাবে, এরকম তো না। এটা একটা ক্যালকুলেটিভ ওয়েতে করতে হবে। I1-এর ক্যালকুলেশনটা বা I2-র ক্যালকুলেশনটা একটা ক্যালকুলেটিভ ওয়েতে করতে হবে। তার ফর্মুলা হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স বাই
টোটাল রেজিস্ট্যান্স। I1 এর রেসপেক্টে টোটাল কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার, ঠিক। অপোজিট রেজিস্ট্যান্স কত? I1 এর রেসপেক্টে, I1 এটা, তার অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। তার অপোজিট রেজিস্ট্যান্স 5, টোটাল রেজিস্ট্যান্স কত? 5 প্লাস 10, তাহলে 50/15 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে টোটাল। I2 কত হবে? টোটাল কারেন্ট কত? 10। অপোজিট রেজিস্ট্যান্স কত হবে? I2 রেসপেক্ট অপোজিট রেজিস্ট্যান্স আবার 10। I2 তাহলে I2 রেসপেক্টে অপোজিট রেজিস্ট্যান্স কত হবে? 10। টোটাল রেজিস্ট্যান্স কি? 15ই হবে। তাহলে 10/15, তার মানে 100/15 অ্যাম্পিয়ার। এবার এই I1 আর I2 কে যদি আমি যোগ করি, আমি দেখব সেই 10 অ্যাম্পিয়ারই আসছে। এই জিনিসটাকে বলা হয় কারেন্ট ডিভাইডিং রুল। ক্লিয়ার? এখন কারেন্ট ডিভাইডিং রুল মাল্টিপল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হয়, সেটা যখন প্রবলেম সলভ করব, আমরা সলিউশন করব প্রবলেমগুলোকে নিয়ে, তখন আমরা সেই জায়গাতে ইলাবোরেটরি ডিসকাশনটা ইলাবোরেটরি করব। এখন আমরা পাওয়ার এনার্জি নিয়ে ডিসকাশন করব। পাওয়ার অ্যাকচুয়ালি কি? পাওয়ার অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, P = VI। এখান থেকে আবার দেখা যায় ওহমস ল থেকে V = কি? IR। তার মানে IR × I²R, P = I²R। এখানে V = IR আমরা জানি। তাহলে এখান থেকে আমরা আর একটা ফর্মুলা P = I²R দেখাতে পারি, বা P = VI এটাও দেখাতে পারি। পাওয়ারের পর আসছি হচ্ছে এনার্জি। এনার্জি কি? এনার্জি হচ্ছে পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার কত? E = P × T। এবার আসছি যে পাওয়ার কিন্তু শুধু ভিআইতে দাঁড়িয়ে নেই, কেননা পাওয়ার যখন হয়, পাওয়ারকে যখন আমরা ক্যালকুলেট করি, পাওয়ার কিন্তু 3 ধরনের পাওয়ার হয়। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI cos phi, রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI sin phi, অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে VI। এই তিনটে হচ্ছে পাওয়ারের ফর্মুলা। এখন কিভাবে এটাকে কি করে দেখানো যায়? দেখানো যায় হচ্ছে, এইটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, VI cos phi, VI sin phi হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এইটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার VI। এখানে একটা অ্যাঙ্গেল থাকে, সেটা হচ্ছে ফাই। তার মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলের বেসটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, হাইটটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, হাইপোটেনিয়াসটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি? অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে, এর ইউনিট হচ্ছে ওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি? VAR, VAR। আর এর ইউনিট কি? VA, ভোল্ট অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ভোল্ট, VAR এর ফুল ফর্ম হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে VA। আর এই ফাইটা হচ্ছে
ফেজ অ্যাঙ্গেল। ওকে, আর এই যে জিনিসটা যেটা ড্র করলাম এটাকে বলা হয় পাওয়ার ট্রাইঅ্যাঙ্গেল। এটাকে বলা হয় পাওয়ার ট্রাইঅ্যাঙ্গেল। পয়েন্টটা ছিল সি। তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এবি যদি আমরা করি, আমরা এখান থেকে যদি দেখাই এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার ইজ ইকাল টু ভিআই cos phi স্কোয়ার প্লাস ভিআই sin phi স্কোয়ার, AC square is equal to V square I square cos square phi V square I square sin square phi. AC square is equal to V square I square sin square phi plus cos square phi. তার মানে আলটিমেটলি এটা 1, তার মানে V square I square। এবার AC স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আই স্কোয়ার, তার মানে এসি ইজ ইকুয়াল টু ভিআই। সেই জন্য আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা মানে আমাদের পিথাগোরাসের ফর্মুলা দেখে আমরা দেখালাম যে অ্যাপারেন্ট পাওয়ারটা ফাইনালি কিন্তু ভিআই আসছে। তাই এই 3 ধরনের পাওয়ার অনুযায়ী তার ইউনিট হয়। অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ভিএআর ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে আর এনার্জি, এবার এনার্জি যখন আসছে পাওয়ারের সাথে টাইম গুণ করছি, কিলোওয়াট আওয়ার এর ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার বা ওয়াট আওয়ার। এবার 1 ইউনিট এনার্জি যেটাকে বলি আমরা 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। এটার মানে হচ্ছে, এটার এক্সপ্লেনেশনটা এরকম যে 1 কিলোওয়াটের কোনো লোডকে যদি 1 আওয়ার ধরে আমরা চালাই তাহলে যে এনার্জি কনজাম্পশন হয় সেটাকে 1 ইউনিট বলে। 1 কিলোওয়াটের কোনো লোডকে যদি 1 আওয়ার ধরে আমরা চালাই তার জন্য যে এনার্জি কনজাম্পশন হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট আওয়ার, বা এইটা হচ্ছে 1 ইউনিটের মানে এটাই 1 ইউনিট। 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াটের কোনো লোড 1 আওয়ার ধরে চলছে। পাওয়ার ট্রায়াঙ্গেলের এটা ছিল ফাই এ বি সি, এটা হচ্ছে ভিআই কস ফাই ভিআই সাইন ফাই ভিআই, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই সিচুয়েশনে কি এখানে আমরা cos ফাইকে আমরা কি ডিনোট করি? cos ফাই মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস। এখানে বেস কি? এখানে বেস হচ্ছে এবি, হাইপোটেনিয়াস হচ্ছে এসি। বেস বাই হাইপোটেনিয়াস এবি বাই এসি, যদি বেস বাই হাইপোটেনিয়াস করি তাহলে উপরে কি পাওয়ার আসছে? অ্যাক্টিভ পাওয়ার, নিচে কি পাওয়ার আসছে? অ্যাপারেন্ট পাওয়ার। cos ফাইটা কেন লিখলাম? cos ফাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টরকে কি দেখলাম? পাওয়ার ফ্যাক্টর কিন্তু দেখো তাই আসছে। যদি এবি করি তার মানে ভিআই cos ফাই, আর যদি এসি করি তাহলে ভিআই, তাহলে এই ভিআই কেটে গেল, cos ফাইটা পড়ে রাখছে। তার মানে কি? পাওয়ার ফ্যাক্টর ইজ এ রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার টু দ্য অ্যাপারেন্ট পাওয়ার। তার cos ফাই এর পাওয়ার ফ্যাক্টর একটা ডেফিনেশন এটাই। Power factor is the ratio of active power
to the apparent power. নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে স্টার টু ডেল্টা কনভার্সন। স্টার টু ডেল্টা কনভার্সন বা ডেল্টা টু স্টার কনভার্সন, দু রকম কনভার্সন কি এখানে ডিসকাস করব। স্টার টু ডেল্টা কনভার্সন, ডেল্টা টু স্টার কনভার্সনের হচ্ছে যে তিনখানা ফেজে দু রকম কানেকশন হতে পারে, একটা স্টার কানেকশন হতে পারে, একটা ডেল্টা কানেকশন হতে পারে। স্টার কানেকশনটা কিরকম, স্টার টু ডেল্টা দেখাচ্ছি। এইটা হচ্ছে স্টার কানেকশন, আর ডেল্টা কানেকশন হচ্ছে এইটা। এবার এখানে দেখতে হবে যে একটা স্টারের, একটা ডেল্টার মধ্যে কিন্তু অবশ্যই একটা স্টার আছে, তবেই না কনভার্সনটা হচ্ছে। এইটাকে যদি R1 ধরি, এটাকে যদি R2 ধরি, এটাকে যদি R3 ধরি, আমরা সবসময় কিন্তু স্টার ক্যালকুলেট করতে গেলে আমরা এটাকে R1 ধরবো, এটাকে R2 ধরবো, এটাকে R3 ধরবো। যদি করি একই রকম অ্যাজাম্পশন করে এগোই, তাহলে আমাদের ম্যাথামেটিক্যাল যে সলিউশনগুলো কিন্তু আমাদের অনেক ইজি হয়ে যাবে। তাহলে এই দিক থেকে এটা কি, এটা R1, এটা কি R2, এটা কি R3, আমরা কিসে কনভার্ট করব, আমরা ডেল্টাতে কনভার্ট করব। তাহলে R12 এর মাঝখানে যেটা আছে সেটা কি R12, R2 R3 এর মাঝখানে যেটা আছে সেটা R23, R3 আর R1 এর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে R31। যদি এই কনভার্সনে হয় তাহলে আমাকে কি কি, আমার নোন ভ্যালু কোনগুলো, আমার নোন ভ্যালু হচ্ছে R1, আমার নোন ভ্যালু হচ্ছে R2, আমার নোন ভ্যালু হচ্ছে R3, কিন্তু R12, R23, R31 যেগুলো কার কম্পোনেন্ট না ডেল্টা কানেকশনের কম্পোনেন্ট, সেগুলো কিন্তু আমার এখানে আননোন। আমাকে R12 ক্যালকুলেট করতে হবে, আমাকে R23 ক্যালকুলেট করতে হবে, আমাকে R31 ক্যালকুলেট করতে হবে। R12, R23, R31 এই ডবল ডিজিটের যেগুলো, সেগুলো সবসময় কিন্তু ডেল্টার ভ্যালু, আর R1, R2, R3 এগুলো স্টারের ভ্যালু। এটা এইভাবে মনে রাখতে সুবিধা হবে। R12 ফর্মুলা কি, R12 ফর্মুলা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R1 ইন্টু R2 বাই R3। তার মানে একবার R1 প্লাস R2 প্লাস R1 R2 মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই যেটা নেই সেটা R3। R23 কি, R2 R3 R2 ইন্টু R3 বাই R1। R13 কি, R1 R3 R1 ইন্টু R3 বাই R2। R1 প্লাস R3 প্লাস R1 ইন্টু R3 বাই R2, R2 প্লাস R3 প্লাস R2 ইন্টু R3 বাই R1। তো এইটা হচ্ছে ফর্মুলা, যেখানে আমরা কি করলাম, আমাদের এই ভ্যালুগুলো আমরা জানি, এই ভ্যালুগুলো আমরা সব জানি, আমরা এই আননোন ভ্যালুগুলো এখান থেকে ক্যালকুলেট করলাম। এইটা হলো স্টার টু ডেল্টা কনভার্সন। নেক্সট আসছি ডেল্টা টু স্টার কনভার্সন। ডেল্টা টু স্টার কনভার্সন কি করে হবে, তার মানে ডেল্টাটা জানি আমি, এবার আগের বারের মতোই এই স্টারের এখানেও কিন্তু একটা রেসপেক্টও কিন্তু একটা ডেল্টা রয়েছে। এর ভ্যালু কত, R1 R2 R3, এর ভ্যালুগুলো মনে আছে R12 R23 R31।
তাহলে R12 R23 R31 এইগুলোর ডেল্টার ভ্যালু, স্টারের ভ্যালু হচ্ছে R1 2 3 যেগুলো আননোন, R1 2 R3 R31 এগুলো কিন্তু নোন ভ্যালু, R1 R2 আর R3 এগুলো আমরা ক্যালকুলেট করব। স্টার আর ডেল্টার মধ্যে মেন ডিফারেন্স কি? স্টার আর ডেল্টার মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে এখানে একটা পয়েন্ট পাওয়া যায়, এটাকে নিউট্রাল পয়েন্ট পাওয়া যায়, এটাকে নিউট্রাল পয়েন্ট বলে, নিউট্রাল পয়েন্ট, যেখানে কিনা ডেল্টাতে এরকম কোনো নিউট্রাল পয়েন্ট পাওয়া যায় না, মোটামুটি একটা এরকম মাঝামাঝি জায়গাতে যেটা পাওয়া যায় বা ধরা হয় এখানে একটা ভার্চুয়াল নিউট্রাল রয়েছে। যাই হোক, তাহলে এইখানে আমরা ক্যালকুলেট করব R1 R2 আর R3 এর ভ্যালু। R1 এর ভ্যালু হবে R12 R23 R31, সবকটা আমি দেখিয়ে দিচ্ছি, একটা সেম ওয়েতে করা যাবে। R12 R23 R31, R12 R23 R31, সবার নিচে কিন্তু তিনখানার ডেল্টার ভ্যালুর সাম করা আছে, সাম অফ করা আছে, R12 R23 R31। R1 এর ভ্যালুটা হবে, R1টা কার কার মধ্যে রয়েছে? R12 R13 এর মধ্যে রয়েছে। R2টা কার কার মধ্যে রয়েছে? R12 R23 এর মধ্যে রয়েছে। R3টা কার কার মধ্যে রয়েছে? R13 R23 এর মধ্যে রয়েছে। R3 মানে R13 R23 এর মধ্যে রয়েছে। R2 কার কার মধ্যে রয়েছে? R12 R23 এর মধ্যে রয়েছে। R1 কার কার মধ্যে রয়েছে? R12 R13 এর মধ্যে রয়েছে। এইভাবে ক্যালকুলেশন করে আমরা কিন্তু, এইগুলো আমার সব নোন ভ্যালু ছিল, আননোন ভ্যালু ছিল এগুলোকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারলাম। এই কনভার্সনটা হলো ডেল্টা টু স্টার কনভার্সন। এই ক্লাসে এত অবধি করালাম। এই ওভারঅল ক্লাসটা শুধু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, এটা বেসিক ইলেকট্রিক্যালের জন্য ইম্পর্টেন্ট। কোনো প্রাইভেট সেক্টরে কোনো জবের ক্ষেত্রে, ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু এইরকম কিছু কোয়েশ্চেন্স আসতে পারে, কম্পিটিটিভ এক্সামে এরকম কোয়েশ্চেন্স আসতে পারে, বা যারা বেসিক ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে রয়েছে, সেকেন্ড সেমে রয়েছে, হ্যাঁ, বা বিটেক ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমে যেগুলো রয়েছে, তার কিন্তু প্রিপারেশানে এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তো এই ক্লাস খুব ভালো লাগে বা কম্পিটিটিভ এক্সামের ক্লাসে জয়েন করতে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম সৌম্যদীপ রায়, কন্ট্যাক্ট নাম্বার 9038908335, 7003157278। ওকে, থ্যাংক ইউ।